যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছেন, যাদের আত্মবলিদানের জন্য দল ক্ষমতায় এসেছে, তাদের কথা তো একদম ভুললে চলবে না। ভোটের আগে প্রতিশ্রুতির পাহাড় জমানো হলেও সেই প্রতিশ্রুতির ভার নেই বলেই অভিযোগ জনগণের। ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল আগের সরকারের স্কিমগুলোর উন্নতিকরণ করার, সাথে যুক্ত হয়েছিল আরো নতুন প্রকল্পের প্রতিশ্রুতি। তবে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতির সিকিভাগও কিন্তু মেলেনি জনগণের। অন্নপূর্ণা ভান্ডারের টাকা 2 মাস আসার পর সেটাও বন্ধ হয়ে গেছে বলেই ক্ষোভ বহু মহিলার। ক্ষমতায় আসার পর যদি আজ বিজেপির রিপোর্ট কার্ড বানাতে বসা হয়, তাহলে বিজেপি ঠিক কত পাবে বলে মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে জানান এবং সাথে শুনে নিন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার কি বলছে এই বিষয়ে। অর্কপ্রভদা, হয়ে গেল 60 দিনেরও উপরে আমাদের নতুন সরকার। প্রথম যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, আমাদের মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড নিয়ে কথা বলতে চাই। বিজেপির 3 মাসে 100তে বিজেপি 3 মাসে যা কাজ করে যাচ্ছে, আপনি 100তে কত নাম্বার দেবেন? প্রথম কথা, 100তে ওভাবে তো নাম্বার দেওয়া সম্ভব নয়। নতুন সরকার এসছে, তাদের 45 বছরের আবর্জনা মুক্ত করতে হচ্ছে। তবে সংকল্পপত্রে বিজেপি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো রাখার চেষ্টা করছে, অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছে। একটা সরকারকে 100 দিনে তো জাজ করা যায় না, শুধু তার অভিমুখটা বলা যায়, তার কন্ট্রোলসটা বলা যায়, বাকিটা বলা সম্ভব নয়। কিন্তু সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতি পূরণে এই সরকার যে দায়বদ্ধ, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। অর্কপ্রভদা, কয়েকটা ঘটনার কথা বলবো, তার উপর যদি একটু আপনি আমাদেরকে বোঝান। প্রথম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। 60% মহিলা পাচ্ছে না, বিশেষ করে গরিবরা, এবং অনেকে এরকম আছে প্রথম কিস্তিটা পেয়ে গেছে কিন্তু দ্বিতীয় কিস্তিটা পায়নি। এ ব্যাপারে কি বলবেন? আগে যে লক্ষ্মীর ভান্ডার ছিল, সেখানে অনেক পুরুষ লক্ষ্মীকে আমরা খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে একটা বড় প্রকল্পের সুষ্ঠু রূপায়ণ করতে গেলে সমস্ত কিছু খতিয়ে দেখা দরকার। আগের লক্ষ্মীর ভান্ডারে সবাই এলিজিবল ছিল, উচ্চপদস্থ বেসরকারি সংস্থায় চাকরি করেন, সরকারি চাকরি করেন, ভালো রোজগার করেন, আয়কর দেন, তারাও পেতেন, তাদের নাম তালিকায় ছিল। তাদেরকে তো অন্নপূর্ণা ভান্ডার দেয়া যাবে না। টার্গেটটা হচ্ছে যাদের কাজে লাগবে, যারা আয়কর দেন না। এই টাকাটা পেলে যাদের জীবন ধারণটা একটু উন্নত হবে, এইটা প্রচারটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যে অনেকে পাচ্ছে না, লক্ষ্মীর ভান্ডার তো সবাই পেত। লক্ষ্মীর ভান্ডারের মধ্যে পুরুষ লক্ষ্মীরাও ঢুকেছিল। ওটা হচ্ছে তৃণমূলের এক ধরনের ফান্ড সাইফন করার চেষ্টা। এভাবেই তো টাকা তুলেছে। সেটাকে বন্ধ করতে হবে, লিকেজ বন্ধ করতে হবে। তা লিকেজ বন্ধ করতে গেলে তালিকাকে ঝাড়াই বাছাই করতে হবে। এই টেম্পোরারি যে গ্লিচেস গুলো আছে না, এগুলো কেটে যাবে, কোনো অধৈর্য হওয়ার দরকার নেই। তখন সবাই ধন্য ধন্য করবে যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি। আসলে সমস্যাটা হয়েছে রাজনীতি এতটাই ট্রানজাকশনাল হয়ে গেছে এখন, সবাই খুব ধৈর্য হারিয়ে ফেলছেন। পাচ্ছি না কেন, তাহলে কি পাবো না? যারা পাওয়ার তারা পাবেন, আর যারা পাওয়ার নন, এলিজিবল নন, কিন্তু আগের তালিকায় নাম ছিল, তারা পাবেন না। অর্কপ্রভদা, এরকমও শোনা যাচ্ছে, অনলাইন দেখা যাচ্ছে ডেবিটেড কিন্তু তারা পায়নি। আর সেকেন্ড কিস্তিটা, সেখানে তো নথিপত্র বা অন্য কিছুর কোনো ব্যাপার হতে পারে না, কারণ তারা প্রথম কিস্তিটা পেয়েছে। সমস্যা হতে পারে, হিউজ অ্যামাউন্ট একসঙ্গে তোমার ক্রেডিট করতে গেলে বিভিন্ন অ্যাকাউন্টে, প্রত্যেকেরই মাঝে মধ্যে এরকম হয়। হ্যাঁ, এটিএম এ গেলেও হয়। তো এগুলোর সঙ্গে আমার গভর্নমেন্টের সদিচ্ছার কোনো অভাব নেই, এগুলো প্রসিডিউরাল ডিলে।
ছটি স্কিম বন্ধ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিবেকানন্দ স্কলারশিপ, শস্য বীমা, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী কার্ড, যুবসাথী। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কে সহায়তা পেয়েছেন আমি জানি না স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কে সহায়তা পেয়েছেন। আর স্বাস্থ্যসাথী বন্ধ হয়েছে আর আয়ুষ্মান ভারত চালু হয়েছে। আর আয়ুষ্মান ভারতের জায়গায় যারা থাকছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা চালু হয়েছে। আর কৃষক যোজনা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে, তার সঙ্গে মার্চ হয়ে যাবে। আর ওই সবুজ সাথী মানে ওই সাইকেল দেওয়া, ওই সাইকেল তো খুব নিম্নমানের সাইকেল ছিল, বন্ধ হয়েছে। অন্য কোনো স্কিম আনবে যেগুলো মানুষের কাজে লাগে, সেসব প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ আরো উন্নত হবে, চুরি বন্ধ হবে। অর্কপ্রভা, দুর্নীতিগ্রস্ত বিজেপি বিরোধী তৃণমূল নেতাদের বিজেপিতে আশ্রয়, যেটাকে আমরা এখন বলছি বিজেপির তৃণমূলীকরণ, ভোটাররা এবং নিচু স্তরের কর্মকর্তারা কোথাওই এটা মেনে নিতে রাজি হচ্ছে না, আপনার বক্তব্য? সংসদীয় রাজনীতিতে থাকতে গেলে অত ছুতমাট রাখলে চলে না। বিজেপিকে এই রাজ্যে তাদের সংগঠনকে বিস্তার করতে হবে। সত্যি কথা বলতে গেলে বিজেপির কিন্তু কোনো সংগঠন নেই, এখনো নেই। মানুষ ভোট দিয়েছেন, বিজেপি ভোট পেয়ে জিতেছে। তাহলে দেশের স্বার্থে এই এনসিপিআই এর লোকজন যদি বিজেপিতে আসতে চায়, সেটা বিজেপি নেতৃত্ব দেখবেন। এতে গেল রপ্তলার কোনো মানে নেই। রিয়েল পলিটিক্স এটাই বলে। কিন্তু শুধু তো রিয়েল পলিটিক্স দেখলে চলবে না। যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছেন, যাদের আত্মবলিদানের জন্য দল ক্ষমতায় এসেছে, তাদের কথা তো একদম ভুললে চলবে না। তাদের এই খুব সঙ্গত, যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারাই এখন যদি বিজেপি হয়ে যায়, তাহলে বিজেপি নেতৃত্বকে একটা ভারসাম্য রাখতে হবে। তাদের কর্মীদের বোঝাতে হবে যে এদেরকে কেন দরকার। সংখ্যা জোগাড়ের ব্যাপার আছে সংসদে, সেটা যদি কর্মীরা মেনে নেন তো ঠিক আছে, যদি না মানেন তাহলে বিজেপি নেতৃত্বকে কিছুটা হলেও দুপা এগিয়ে এক পা পিছোতে হবে। কারণ কর্মীরাই দলের সম্পদ। তারা যদি ক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, তাতে দলের আখেরে ক্ষতি। এটা বিজেপি নেতৃত্ব যেটা মনে করবেন সেটা। অর্কপ্রভা, সরকারি চাকরির মৌখিক প্রতিশ্রুতি কোনো নোটিফিকেশন নেই, পুজোর আগে হবে না। আমি এর বিষয়টা জানি না, পুজো আসতে এখনো দেরি আছে। হ্যাঁ, সব একলপ্তে হয়ে যাবে এটা ভাবাই তো মুশকিল। ধাপে ধাপে হবে। সরকারি চাকরিতে এবং কোনো নিয়োগ পর্ষদের মাথায় কোনো রাজনীতিবিদ থাকবেন না, আমলারা থাকবেন। এসএসসি তো আমরা দেখছি, পাবলিক সার্ভিস কমিশনের মাথায় আমলারা বসেছেন। তো এগুলো তো ভালো পদক্ষেপ, একটু গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়ে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সংকল্পপত্রে শুভেন্দু অধিকারী সরকার, সেগুলো রাখবেন বলে আমি আশাবাদী। অর্কপ্রভা, পুজোর কোনো সংগঠন থাকবে না কোনো বিজেপি, কিন্তু বহু বিজেপি, এবং এটা খুব স্পষ্ট করে নির্বাচনের আগেও বিজেপি বলে দিয়েছিল যে আমরা কোনো ধরনের দুর্গা পুজোর সাথে থাকবো না, খুঁটি পুজো এসবের মধ্যে আমরা যাব না। কিন্তু এখন আমরা কি দেখছি, বিজেপির বিভিন্ন নেতারা যাদের নিজস্ব পুজোও আছে সে পুজোও করছে, তাছাড়াও তারা অন্য পুজো, খুঁটি পুজো করতে যাচ্ছে। এটার ব্যাপারে কি বলবেন? এটা হলো, এগুলো না করলেই ভালো। শ্রমিক বাবুকে কলেজ স্কোয়ার পুজো কমিটির সভাপতি করার কথা হয়েছিল, শ্রমিক বাবু না করে দিয়েছেন। তবে অনেক বিধায়ককে দেখছি 2-3টে পুজো কমিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেউ সভাপতি পর্যন্ত হয়েছেন। তা এগুলো না করাই ভালো। সর্বক্ষেত্রে যদি দখলদারির মানসিকতা থাকে তাহলে বাংলার মানুষ আর বদলটা কি দেখবেন? তৃণমূল তো সর্বক্ষেত্রে দখলদারি করেছিল, বিজেপিও যদি এটা করতে শুরু করে তাহলে বাংলার মানুষের যে জনাদেশ, সেই জনাদেশকে মর্যাদা দেওয়া হবে না। আশা করি এগুলো বিজেপির নেতৃত্ব বিষয়গুলো দেখবেন, তাদের নজরে আছে।
দলের ঊর্ধ্বে কেউ নয়, দলের নীতি শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। সবাইকে দলকে মেনে চলতে হবে, দলের অনুশাসন মেনে চলতে হবে। আদালতের রায় না মেনে হকার উচ্ছেদ, বহু সংখ্যক মানুষ বিজেপি থেকে সরে যাচ্ছে। ফুটপাতটা মানুষের জন্য, আবার হকারদেরও জীবন জীবিকার অধিকার আছে। তাদের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে তাদেরকে বসতে হবে। আগে তারা উঠে যাবেন, তারপরে পুনর্বাসনের ব্যবস্থা। ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। ডিএ গ্যাজেট নোটিফিকেশন এখনো হয়নি। হয়ে যাবে, 1 অক্টোবর থেকে তো বর্ধিত 20% দিয়ে পাবেন তারা, ওগুলো হয়ে যাবে। অর্কপ্রভা, এরকম কথাও কানে আসছে কিছু বিজেপি নেতারা অলরেডি নয় কোনো খাবারের দোকানে গিয়ে টাকা তোলা শুরু করেছে, নয় কোনো বৃদ্ধার জমি দখল করা শুরু করেছে। তাহলে কি বিজেপিতেও তোলাবাজি শুরু হয়ে গেল? মাননীয় মুখ্যমন্ত্রী 4টা টোল ফ্রি নাম্বার দিয়েছেন। যারা এই কথাগুলো বলছেন তারা টোল ফ্রি নাম্বারগুলোতে ফোন করে প্রমাণ সহ অভিযোগ দাখিল করুন, তারপরে দেখুন ব্যবস্থা হয় কিনা। ব্যবস্থা না হলে তখন এই প্রশ্নগুলো করা যায়। আবার ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসা মেটানোর জন্য কেউ যেন এই টোল ফ্রি নাম্বারগুলোকে ব্যবহার না করে। আগে দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন তো, তোলাবাজি হলে, সিন্ডিকেট রাজ হলে কোথায় অভিযোগ জানাতে হবে, জানান। যদি সত্যি হয় দেখুন না প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। বিজেপি সমর্থিত ছোট বড় হিন্দু প্রতিষ্ঠানগুলোতে ভোরে যোগ দিচ্ছে তৃণমূলের তোলাবাজ ও গুন্ডারা। এই হিন্দু প্রতিষ্ঠানগুলো অনিয়ন্ত্রিত এবং বিজেপির স্ট্রিট প্রোটেস্ট লোক জোগানোর প্রতিষ্ঠান হতে পারে। বিজেপিকে সংগঠন বানাতে গেলে তার মঙ্গল গ্রহ থেকে লোক আনতে পারবে না, তাদের এখান থেকেই লোক আনতে হবে। সরকার বদলালে অনেকেই পরিবর্তন করে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে রাজনীতিটা একদম রুজির সঙ্গে সম্পৃক্ত, তো তাই বহু মানুষ সবসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চায়। তা এই ধরনের প্রবণতা রোধ করা খুব সহজ নয়, সময় সাপেক্ষ। কারণ রাজনৈতিক সংস্কৃতিটাই এতটা দূষিত হয়ে গেছে বিগত 15 বছরে, সেখান থেকে পশ্চিমবঙ্গকে বের হওয়া খুব সহজ নয়, খুব তাড়াতাড়ি সেটা সম্ভব নয়। অর্কপ্রভা, অভিষেক ব্যানার্জিকে বহুবার ইডি, সিবিআই, এনআইএ, আইটি সবাই ডাকাডাকি করছে, তলব করছে, এবং তার বাড়ির সব হঠাৎ 4ঠা মের পরে বাড়ির সামনে থেকে সবকিছু তুলে দেওয়া হলো, বলা হলো বেআইনি বাড়ি। অনেক কিছু আমরা দেখলাম 2 মাস ধরে, কিন্তু আসল ব্যাপারটা অভিষেক ব্যানার্জি এখনো গ্রেফতার হয়নি এবং তার বাড়ি শান্তিনিকেতন এখনো বুলডোজ হয়নি। এগুলো তো তদন্তকারী সংস্থা যেটা করার করবে। যা যা অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। অভিষেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তদন্তকারী সংস্থা যদি আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ জোগাড় করে ফেলতে পারে, তাহলে তারা তাদের মতো করে পদক্ষেপ নেবে এবং প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আইনানুগ ফয়সলা হবে। কারো চাওয়া পাওয়ার উপর এগুলো কিন্তু নির্ভর করবে না। দেশের সংবিধান, আদালত, ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে থেকেই যা হওয়ার হবে। অর্কপ্রভা, বিজেপি 3টি প্রি-পোল প্রতিশ্রুতি এখনো রাখেনি। এ, তেলের দাম অন্য রাজ্যের থেকে 10 টাকা বেশি কমায়নি। বি, বিদ্যুতের ভর্তুকি দেয়নি। সি, নতুন চাকরি হয়নি। নতুন চাকরি তো বলেছেন যে 50,000 নতুন সরকারি চাকরি হবে, তো এর মধ্যে পুলিশেই তো হবে, কনস্টেবল পদে বোধহয় 14,000 নিয়োগ হবে, টোটাল 50,000 হবে। আর পেট্রোলের সেখানে সেলস ট্যাক্স আছে, আর পেট্রোল ডিজেলের দাম এখন তো কমবে না, কারণ আমাদের বেশিরভাগ পেট্রোল ডিজেল বা পেট্রোপণ্য আমদানি করতে হয়। যে আমদানিগুলো করা হয়েছে তখন আমেরিকা, ইসরায়েল, ইরানের যুদ্ধে, অশান্ত মধ্যপ্রাচ্য, তখন যে তেল আমদানি করা হয়েছে ব্যারেল প্রতি দাম তার যা ছিল এখন হয়তো অনেকটা কমেছে। সেই আমদানিকৃত খরচটা এতটাই বেশি
যে তেল সংস্থাগুলোকে তখন বিপুল পরিমাণে লস করতে হচ্ছে। আচ্ছা। এখন দাম হয়তো কমেছে, কিন্তু সেই লস তাদের রিকভারি হয়নি। অতএব যতক্ষণ না সেটা রিকভারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেট্রোল ডিজেলের দাম কমবে না। এবং অন্যান্য অনেক রাজ্যে অন্যান্য অনেক দেশে পেট্রোল ডিজেলের দাম কিন্তু ভারতের তুলনায় বেশি, এখানে অনেক কম। সেগুলোকেও মাথায় রাখতে হবে, রাতারাতি এগুলো সম্ভব না।